ভাবে কথা বলবে। স্বাভাবিকভাবেই তারা সেনাপ্রধানের সঙ্গে যখন তার কাউন্টার পার্ট কথা বলেন, ভারতীয় সেনাপ্রধান কথা বলতে পারেন, ভারতের অনেক লোকজন মন্ত্রীরা কথা বলতে পারেন, স্বাভাবিকভাবেই তারা সেনাপ্রধানকে বলে থাকতে পারেন যে ঠিক আছে আওয়ামী লীগকে কিভাবে রিহেবিলেট করা যায় বা কিভাবে কি করা যায়। তিন বাহিনী প্রধানের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এই যে সেনাবাহিনী বা আর্মি এদেরকে নামাতে যে বিলম্ব হচ্ছিল এবং তারা যে সময় নিচ্ছিল, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে মানে শেখ হাসিনাকে চলে যেতে হবে। এখন কখন যাবে সেটা হয়তো বা একটা আলাপের বিষয়। এটা শুধু সেনা প্রধান না, ধরেন আজকে যদি ইন্ডিয়ান কোনো কাউন্টার পার্টের সঙ্গে আমারও কথা হয়, তো ভারতের যে অবস্থান, ভারতীয়রা তো বলবে যে আওয়ামী লীগকে তোমরা রিহেবিলেট করো। আমার একটা জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। উম, সেটা ছিল একটা বিশ্ববিদ্যালয়ের সেমিনার। তো সেই সেমিনারে আওয়ামী লীগের আমলে, বিগত ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে, তো সেই সেমিনারে যখন বাংলাদেশ সরকারের ওই সময়ের গুম, খুন, হত্যা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং আমাদের মধ্যে একজন ছিলেন, আপনারা চিনবেন সবাইকে, ওনার নাম হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। উনি, ওনার একটা বই ছিল, সেই বইটা উনি উপস্থাপন করছিলেন। আহ, বাংলাদেশের যে কর্তৃত্ববাদিনী, ওনার বইটা। তো হুট করে কিভাবে যেন অনুষ্ঠানটা সম্পর্কে আওয়ামী লীগের লোকজন জানতে পারলো, এবং তৎকালীন বাংলাদেশের এম্বাসির যে পলিটিক্যাল সেক্রেটারি, ওনার নেতৃত্বে আওয়ামী লীগের বিশাল একটা অংশ এসে আপনার এই অধ্যাপক আলী রিয়াজের বক্তৃতার পরে সেখানে তারা হইচই চিচামেচি শুরু করলো, এবং পারে তো তাকে মানে করে আর কি লাঞ্ছিত করার মতো অবস্থা। এইবার ঘটনাটা হচ্ছে, সেই অনুষ্ঠানটার আয়োজক ছিল ভারতীয় অধ্যাপকরা, যারা জার্মানির বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। আমাদের সঙ্গে তার ভালো, আমার সঙ্গে ভালো পরিচয় আছে, যোগাযোগ আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, তারপরে যখন আমরা মোটামুটি পরিস্থিতি সামলে উঠলাম এবং অধ্যাপক আলী রিয়াজকে বেশ কয়েকজন নিয়ে উপরে চলে গেলাম আমরা 2 তলায় নিরাপদ জায়গায়, এবং আমরা অপেক্ষা করছিলাম যে আওয়ামী লীগের লোকজন কখন চলে যায়, তখন ওনাকে নিয়ে আমরা যাব অন্য জায়গায়। তো ওই সময় যখন ভারতীয় গবেষক স্কলারদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বিশ্বাসই করতে পারছিল না যে আওয়ামী লীগের মতো একটা দল এরকম করতে পারে, বিশ্বের একটা নামকরা ইউনিভার্সিটিতে এসে একজন নামকরা অধ্যাপকের উপর হামলা করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তা আমরা যতই তাদেরকে বোঝাচ্ছিলাম যে হ্যাঁ, এরা এরা আসলেই আওয়ামী লীগ করে, বলে তাই নাকি, তারা মানে বিশ্বাস করতে চাচ্ছিল না। তো এইটা হচ্ছে ভারতীয়দের মাইন্ডসেট। তো ভারতীয়রা যখন আমার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে কথা বলবে, একই ভাবে কথা বলবে। স্বাভাবিকভাবেই তারা সেনা প্রধানের সঙ্গে যখন তার কাউন্টার পার্ট কথা বলেন, ভারতীয় সেনা প্রধান কথা বলতে পারেন, ভারতের অনেক লোকজন মন্ত্রীরা কথা বলতে পারেন, স্বাভাবিকভাবেই তারা সেনা প্রধানকে বলে থাকতে পারেন যে ঠিক আছে আওয়ামী লীগকে কিভাবে রিহেবিলেট করা যায় বা কিভাবে কি করা যায়, কারণ উনি তো আওয়ামী লীগের বা ভারতের ওই সেট আপ থেকেই এসেছেন। কিন্তু ওনাকে সবচেয়ে যে বড় কথাটা হচ্ছে, উনি ওই সেট আপ থেকে আসলেও সেই সেট আপের চিন্তা ভাবনাকে তিনি অনুসরণ করেননি বা পুরোপুরি ধারণ করেননি, যে কারণে আমি আবার বলছি, রিপিট, যে 5ই আগস্ট উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন। তো এইটাকে আমি বলবো যে রাজনীতিতে ইন্টারাকশন হয়। এখন এই যে বিএনপির সঙ্গে অনেকের, জামাতের কথা হবে আপনার, বিএনপির সঙ্গে এনসিপির কথা হবে, বিএনপির সঙ্গে অন্যান্য দলের কথা হবে, সব দলের মধ্যে তো কথা হবে। আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি করি, কিন্তু তার মানে তো এই না আওয়ামী লীগের লোকজনের তো মুখ বন্ধ না। আওয়ামী লীগের লোকজন তো আমাদের সঙ্গেও কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে। তো সেই জায়গায় আহ, ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আমি মনে করি, আমি নিশ্চিত, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো সেই জায়গা থেকে হয়তো বা সেনা প্রধানকে বলা হয়ে থাকতে পারে, বা কে বা কারা তাকে এটা পরামর্শ দিয়েছে, উনি ছাত্রদের সঙ্গে উনি আলাপ করেছেন। এখন উনি যেইভাবেই করেন না কেন, আমি মনে করি সরল বা বিশ্বাসে অনেকে করেন বা বলছে ছোট যে ভাই, 626 জনকে উনি যেভাবে সেভ করেছে তারাও তো আওয়ামী লীগেরই ছিল, যাদেরকে সেভ আহ, করেছিলেন। এইখানে হচ্ছে আপনার, আমরা যেটা বলবো যে আমি যদি এখন বিষয়টা এইভাবে ব্যাখ্যা করি, 5ই আগস্ট মানে 3 আগস্ট থেকেই বোঝা যাচ্ছিল যে শেখ হাসিনা যাবে, মানে প্রসেস শুরু হয়েছে, কানা ঘুষা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। আমি 3 আগস্ট না, আরো যদি আমি পূর্বে যাই, এই 21 জুলাই থেকে মনে হয় আর্মি নামলো। আর্মি প্রথম যখন নামানোর জন্য আওয়ামী লীগ ঘোষণা দিল যে সেনাবাহিনী নামানো হবে, এবং সেনাবাহিনী নামতে গড়িমসি করছিল, এবং গণভবনে বেশ কয়েক দফা তিন বাহিনীর প্রধানের সঙ্গে ওবায়দুল কাদের, তারেক সিদ্দিকী, শেখ হাসিনা আরো কারা কারা ছিলেন, তাদের বৈঠক হয়েছে। এবং আমরা শুনেছি সেখানে তারেক সিদ্দিকীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এই যে সেনাবাহিনী বা আর্মি এদেরকে নামাতে যে বিলম্ব হচ্ছিল এবং তারা যে সময় নিচ্ছিল, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে মানে শেখ হাসিনাকে চলে যেতে হবে। এখন কখন যাবে সেটা হয়তো বা একটা আলাপের বিষয় ছিল। হুম। আগস্টের শুরুতে জিনিসটা আরো পরিষ্কার হয়।
এখন এই যে আমি ঘটনাটা বললাম, এই যে প্রসেসটা যে শুরু হয়েছে আপনার জুলাইয়ের শেষ দিকে, হুম সেনাবাহিনী নামতে চাচ্ছে না বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাচ্ছে বলে কালক্ষেপণ করছে। তারপরে আগস্টে তারা নামলো, কিন্তু কিছু কিছু জায়গায় জনগণকে ধাওয়া দিল, আবার দিল না। কোথাও চট্টগ্রামে তারা ছাত্রলীগকে উদ্দেশ্য করে গুলি ছুড়লো। এই এই পুরো প্রক্রিয়ায় কিন্তু আপনার একটা ট্রেড অফ ছিল, যে পর্দার অন্তরালে তো তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। ধরেন বিএনপির সঙ্গে সেনাবাহিনী, ছাত্রদের, না না যারা স্টেক হোল্ডার আছে এই আন্দোলনে, তাদের সবারই কথাবার্তা হচ্ছিল। তো সেই জায়গায় তো কোনো পক্ষ না কোনো পক্ষকে কিছু ট্রেড অফ করতে হয়, তা এমন কিছু হতে পারে সমঝোতা বা আলোচনা। এটা আমার ধারণা, আমি নিশ্চিত না, যে হয়তোবা হুম সেনাবাহিনীর সঙ্গে সবার কথা হয়েছিল, ঠিক আছে, যে এই আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়া হবে, প্যাসেজ দেওয়া হবে, যে তারা বেরিয়ে যাক। তো হুম সেনানিবাসে 626 জন বা কতজন গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদেরকে সেনাবাহিনী একটা সেফ এক্সিট দিয়েছে। হয়তোবা এই শর্তে সেনাবাহিনী রাজি হয়েছে, ঠিক আছে আমরা জনগণের বিপক্ষে যাব না, আপনাদের পক্ষেই থাকবো আমরা, শেখ হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করতে সহায়তা করতেছি, কিন্তু এর পরবর্তীতে যেন কোনো ব্লাড শেড না হয়, রক্তারক্তি না হয়। এইটা আমাদেরকে একটু এটা হয়তো বা ছাত্ররা মেনে নিয়েছে, বা ওই সময় যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে।